মাসুদ কামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। যেটি নিয়ে আলোচনা করছিলাম যে সংসদের যাত্রা তো শুরু হলো এবং প্রথম দিকটা খুবই প্রাণবন্ত ছিল। শেষের দিকে ওয়াকআউটের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রমটা শেষ হয়েছে। শোক প্রস্তাব নিয়েও একটা আলোচনা হচ্ছে, অনেকেই প্রতিবাদ জানিয়েছেন এবং রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা তো আছেই। আপনার কাছে প্রশ্ন, সরকার বদলে গেলে রাষ্ট্রপতির ভাষণও কেন বদলে যায়? না না, রাষ্ট্রপতির ভাষণ যেটা হয় এটা তো রাষ্ট্রপতির ভাষণ না, এটা তো বেসিক্যালি গভর্নমেন্টের ভাষণ। হুম রাষ্ট্রপতি কি নিজে কিছু লিখতে পারে? ওই সেটাই কেন ভাষা, এই হয়? পুরো এই যে 16 পৃষ্ঠার ভাষণটা, এই ভাষণে কি একটা লাইনও রাষ্ট্রপতি লিখেছেন? নট এ সিঙ্গেল সেন্টেন্স। পুরো জিনিসটা মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পর উনি খালি পড়েছেন। হুম আমাদের যে কনস্টিটিউশন এখন, অথবা যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়, আমি ধরলাম জুলাই সনদের যে প্রস্তাবগুলি আছে, বলছেন জুলাই সনদে যে রাষ্ট্রপতিকে আরো ক্ষমতাবান করতে হবে, ক্ষমতার ভারসাম্য করতে বলছে না? হুম যা যা প্রস্তাব আছে জুলাই সনদে সব বাস্তবায়ন হয়, তার পরবর্তী সময় যে রাষ্ট্রপতি আসবে, সেই রাষ্ট্রপতি যখন সংসদে ভাষণ দেবে, ওটাও তার লেখা ভাষণ হবে না, ওটা সরকারের লেখা ভাষণ হবে। এটা নিয়ে তো আমি দেখলাম যে আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রপতিকে আমরা বলি জানেন দেশের সর্বোচ্চ ব্যক্তি, হুম সবচেয়ে সম্মানিত ব্যক্তি বলি, হেড অফ এবং তাকে আসলে সবচেয়ে অসম্মানিত অবস্থায় রাখা হয়, যে সে নিজে কিছু বলতে পারে না, অন্যের কথা তাকে উচ্চারণ করতে হয়। এটা হয়, আমি মনে করি এটা হয় উচিত না। কারণ হয় উচিত না কেন, উনি ভাষণ উনি ওনার মতো দিবে, পারে না তো। আপনি মনে করবেন, আমি এই জন্য মাঝে মাঝে বলি যে আওয়ামী লীগ খুব দুর্ভাগা একটা দল। দুর্ভাগা দল এই কারণে, তারা তাদের নির্বাচিত 2 জন রাষ্ট্রপতিকে তারা মীর জাফর বলতেছে, এর আগে বলছে শাহাবুদ্দিন আহমেদকে, হ্যাঁ, এখন বলতেছে এই শাহাবুদ্দিনকে। 2 শাহাবুদ্দিনই তাদের দ্বারাই নিয়োগকৃত। কিন্তু এই 2 জনকে তো কিন্তু আপনি এদের জায়গায় নিজেকে বসে ভাবেন, আপনি পারবেন না তো কিছু বলতে। ওই যে লেখা তাকে দেওয়া হয়েছিল, ওর বাইরে সে কিছু পড়তে পারবে? কিন্তু তারপরেও এত আলোচনাটা কেন, যে রাষ্ট্রপতি ভাষণ দিলে কি এমন, মানে ভাষণ দিয়েছেন বা ভাষণ দেওয়ার পরে কি এমন হলো যে তাকে অপসারণ করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে? অপসারণের সঙ্গে ভাষণের তো কোনো সম্পর্ক নাই। এই যে ভাষণ নিয়ে এত আলোচনা করতেছে, জামাত এবং ইউসুফি ভাষণের জন্য তো প্রত্যাহার করলো, চলে আসলো, এই ভাষণ তারা শুনবে না, হ্যান করবে না বলছে তো। উনি যে ভাষণ দিয়ে দিছে, 15 তারিখ আবার সংসদ তো আবার রিজিউম করবে, তাই না? আবার নতুন আবার আলোচনা করবে। 15 তারিখে বসে তারা কি নিয়ে আলোচনা করবে বলেন? কি নিয়ে আলোচনা করবে? রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করবে। এই সংসদের পরবর্তী দিনগুলোতে এই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করতে হবে তাকে। ওই যে 16 পৃষ্ঠা ভাষণ সবাইকে দেওয়া হয়েছে, যাওয়ার সময় সবাই ভাষণটা হাতে নিয়েও গেছে, হ্যাঁ, ওই যে ভাষণটা আছে ওইটা নিয়ে তাদের আলোচনা করতে হবে আগামী কয়েকদিন। তো যে ভাষণ তুমি বলতে দিলা না, শুনলা না, এবং তাকে বাধা দেওয়ার জন্য এত ব্যস্ত ছিলা যে জাতীয় সঙ্গীত পর্যন্ত তুমি মানে ভালোভাবে শুনতে পারলা না, ওটা দিকে মন দিতে পারলা না, এত জোরে যে আওয়াজ হচ্ছিল। আমি ওখানে ছিলাম কালকে। তো যে এটা তুমি পারলা না, এবং তুমি মানে প্রথমে কেউ খেয়ালই করে না যে জাতীয় সঙ্গীতে বাজতেছে, রাষ্ট্রপতি ঢোকার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত বাজা শুরু করে, এটা তো ভাই নিয়ম। তারা খেয়ালও করে না, খেয়াল করেনি। কিন্তু ওই কারণে আমি অনেকে বলতেছে যে অবমূল্যায়ন করছে, ওগুলিটা আসলে খেয়াল করে না ভাই, হইচইয়ের মধ্যে খেয়াল করে না। কিন্তু আমার কথা হলো কি, রাষ্ট্রপতি ঢোকার সঙ্গে সঙ্গে তো মানে জাতীয় সঙ্গীত বাজার শুরু করে। তো ওইটা বাজার পরে আপনি মানে এত তারা ব্যস্ত ছিল এটা নিয়ে, এত সিরিয়াসলি তারা এটাকে নিয়েছে, নিয়ে এটা তারা নিতেই পারে, তাদের পলিটিক্সের নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আপনি যে 15 তারিখ থেকে যে আপনার সংসদ শুরু হবে, এই সময় আপনি আলোচনা করবেন কি নিয়ে? আলোচনা হবে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে। শাহরিয়ার ভাই একটা কথা বলছিলেন যে বিএনপি আসলে বিভিন্নভাবে জাল বিছিয়েছে এবং এই জালে তারাই হয়তো আটকা পড়বে, এমনটাই তিনি বলার চেষ্টা করেছেন। কারণ বিএনপি এখনো সাংবিধানিক সংস্কার পরিষদের সভাটা এখনো ডাকেনি, এবং তিনি এও বলছেন যে প্রধানমন্ত্রী আসলে জুলাই ধারণ করেন না। তাহলে সংস্কারের ভবিষ্যৎটা কি? শুনেন, এই জিনিসটা হলো কি, আমি বলি আপনাকে, মানে নিজের জালে নিজে ফাঁসবেন, এই কথা বলার অর্থ হলো, নিজেরা বলতে চাচ্ছেন যে বিএনপি যে যে কাজগুলি করছে এই সবগুলো ওনার কাছে লজিক্যাল মনে হচ্ছে না। একদম বিএনপি কিছু কিছু জিনিস অ্যাভয়েড করে যাচ্ছে, বিএনপি কিছু কিছু জিনিস হয়তো সংবিধান সম্মতভাবেও করছে না, এগুলো তো আছেই।
সত্যি কথা বলতে কি আপনার মানে এটা এরা এত ভজগোট বাঁচত না, বুঝছেন? এটা বাচ্চা কেন জানেন? 8 তারিখে শপথ নিয়েছে না, হুম মানে শেখ হাসিনা চলে গেছে, একটা সরকারের পতন তো হয়েছে। হুম পতন তো হয়েছে কিসের জোরে হয়েছে? সংবিধানের কোন ধারায় হয়েছে? সংবিধানের কোনো ধারা অনুযায়ী হয়েছে? না, হয় নাই, না। গণ আন্দোলনের মুখে হয়েছে। ওকে, তখন আপনাদের উচিত ছিল এই সংবিধানটাকে স্থগিত করে দেওয়া, তাহলে এত ভজগোট আর বাজে না। হুম। এখন আপনাদের শখ হয়েছে যে আপনারা সাংবিধানিক সরকার হবেন, এবং এই শখের ঠেলায় ওই যে আমরা মাঝখানে গেছিলাম না, ঠেলায় তারপরে ঘুরতে গেছে, এখন এটা হলো এরকম ঠেলায় আনন্দে ঘুরতে গেছে। এত শখ হয়েছে তারা সংবিধান রাখবে, আবার সংবিধান মানবে না, আবার প্রয়োজন মতো রাখবে, প্রয়োজন মতো মানবে না। ভাই আমি বলি এগুলো তো আপনাকে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, এখন ওটাই তো কি সেটাই সমস্যা তো হচ্ছে? ওখান থেকে তৈরি হয়েছে। আচ্ছা, আপনি তো মানতে পারতেছেন না, আপনি সব মানতেছেন। সংবিধান মানলে তো আপনি সংবিধান চেঞ্জও করতে পারেন না, তো আরেক যন্ত্রণা তো আপনি তো করতেছেন। তো এখন এত কিছু করার দরকার ছিল না, প্রথমেই সংবিধানটাকে স্থগিত করে দিত, এখন দিয়ে বের যা যা দরকার আপনি করতেন, করে নিয়ে পরে আপনি ঠিকঠাক করতেন। এখন বের হওয়ার উপায় কি? এখন বেরোর কোনো উপায় নাই, যেমনি বেরোবেন অমনি দোষ বেরোবে একটা। এই যে বইটা হয়েছে আইনের বইটই নিয়ে, আপনি যেমনি বেরোবেন যা করবেন চাইলে ওইটার মধ্যে একটা ভুল ধরতে পারবে কিন্তু। হুম এখন তো ভুলের রাজত্বে সবাই আছেন, এখন এই ভুল সংশোধন আর রাখ পর্যন্ত এরকমই চলবে। জি আমি কোনো পর্যায়ে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই আপনাকে। প্রথমে কালকে সংসদের প্রথম আলোচনাটা অধিবেশন সভাপতিগুলোকে খন্দকার মোশাররফ হোসেন, ওনার তো করার কথা ছিল না না, সংবিধান অনুযায়ী। এবং নর্মালি কি করতে হয়, আগে সংসদের যিনি স্পিকার উনি, হুম আমি বলবেন স্পিকার পদত্যাগ করছে, হ্যাঁ করছে। আবার স্পিকারের পদত্যাগের মধ্যে লেখা আছে যে 73-2 পদত্যাগ করছে সে, ওটার মধ্যে লেখা আছে 6, দেখেন 73-6 লেখা আছে যে যতক্ষণ পর্যন্ত নাকি সে নতুন স্পিকারের কাছে দায়িত্ব না দিবে ততক্ষণ পর্যন্ত উনি বহাল আছেন বলে গণ্য হবে। হুম আপনি কি করবেন? আপনি করবেন নাকি? তাহলে উনি তো বহাল আছেন, ওনাকে নিয়ে আসেন। আচ্ছা, ওনাকে তো পাওয়া যাচ্ছে না, কে বলছে পাওয়া যাচ্ছে না? রাষ্ট্র সরকারকে একবারও বলছে যে শিরিন শারমিন চৌধুরী হাওয়া হয়ে গেছে? শিরিন শারমিন চৌধুরী তো ক্যান্টনমেন্টে ছিলেন, তো ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসার পর উনি কোথায় গেলেন? ওনাকে আপনার কার কাছে দিলেন? উনি কোথায় গেল? কেউ জানে না তো। তাহলে আপনি ঠিক আছে, তাহলে ওনাকে তো আপনার আনতে হবে। তাহলে আমি যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার শিরিন শারমিন চৌধুরীকে গুম করিয়াছে, এটা আপনি জবাব দেবেন কি করে? যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো ভাই শিরিন শারমিন চৌধুরী তো আমার মতো এলেভেলে কেউ না, না, সেটা ভিআইপি লোক তো তাকে নাই হয়ে গেল কেমন করে? তাকে আনতেন। আচ্ছা, সে নাই, ডেপুটি স্পিকারকে আনেন। ডেপুটি স্পিকার কোথায়? কারাগারে। কারাগার। উনি কি কনভিক্টেড না? তো ওনাকে আমি জামিন দিয়ে নিয়ে আসেন। ভাই কয়েকটা মিনিট। এখন যদি কেউ বলে আপনি এটা করে তো বেআইনি কাজ করছেন, হ্যাঁ করছে, সত্য কথা করছে, তাহলে আপনি কি বলবেন বলেন? জি